যে উদাহরণগুলো এখানে মুজিবুর রহমান মঞ্জু তুলেছেন সেই উদাহরণগুলো কিন্তু খারিজ করার মতো না। সেগুলোকে যদি আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করি তাহলে আপনি কি মনে করেন বড় দল হিসেবে বিএনপি কতটুকু দায়িত্বশীল আচরণ দেখাচ্ছে বা বিএনপি নেতাকর্মীরা কতটুকু দায়িত্বশীল আচরণ তারা রাখছে সুষ্ঠু একটা পরিবেশ রাখার জন্য, পরিবেশ তৈরি করার জন্য? এই যে পরিস্থিতি, এখানে আপনি সম্ভবত বলতে চাচ্ছেন যে বিএনপি যেহেতু বৃহৎ দল, বিএনপি যেহেতু এক্সপিরিয়েন্স দল, বিএনপি এই ক্ষেত্রে তার কি ভূমিকা আছে? দেখুন, 16 বছর যাবৎ একটা পরিবেশ তৈরি করা হয়েছে, সেটা রাতারাতি যাওয়ার না। আমরা যেটা আশা করেছিলাম যে এটা অ্যাটলিস্ট এই গভর্নমেন্ট এসে এটার উন্নতি করবে, সেটা তো হয়নি। কিছু কিছু ক্ষেত্রে অবনতি হয়েছে। যে মবের মাধ্যমে, আপনার স্ট্যাটিস্টিক্স বলছে যে এই বছর জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে 140 জন মবের মাধ্যমে নিহত হয়েছে গণপিটুনিতে। মব সন্ত্রাস যদি আমরা বলতে চাই, এইটাকে গভর্নমেন্ট অ্যাড্রেস না করে উল্টা কি করলো, গভর্নমেন্টের একজন দায়িত্বশীল ব্যক্তি বলে বসলেন যে এটা প্রেশার গ্রুপ। এতে এটা আরো উৎসাহিত হয়েছে। আমি যে দেশে এখন থাকি, এখানে কারো গায়ে স্পর্শ করা অপরাধ। স্পর্শ করা এটা মানে এটা অফেন্স। আপনি এই দেশে ছিলেন, আপনি জানেন কারো গায়ে টাচ করা যায় না, দূরের থেকে দাঁড়িয়ে কথা বলতে হয়। কিন্তু বাংলাদেশে মেরে ফেলা হচ্ছে, পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। এই ঘটনাগুলো যখন ঘটছিল তখন একমাত্র দায়িত্বশীল দল হিসেবে বিএনপি তার নেতাদের বহিষ্কার করেছে, তার শোকজ করেছে, বিভিন্ন চেষ্টা করেছে। কিন্তু বিএনপি এর বাইরে আর কি করতে পারে বলেন? এই মুহূর্তে বিএনপি তার দলের নেতাকর্মীদের এইটাই করতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, তাকে তো তার পার্টটা করতে হবে। সেটা যদি তারা না করে, এটার দোষ কি আপনি বিএনপিকে দেবেন বলেন? ফুয়াদের, ব্যারিস্টার ফুয়াদের সাথে যেটা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এর চেয়ে দুঃখজনক ঘটনা হতে পারে না। সমস্যা হয়েছে যে আমার দেশের সংস্কৃতিটা গত 1-1.5 বছরে এমন ভাবে দাঁড়িয়েছে যে যে কাউকে বোধহয় এইভাবে মারা যায়। যে কথাটা ফুয়াদ এখানে বললে আমরা হয়তো হাসতাম, মুচকি হেসে উড়িয়ে দিতাম। ওইখানে ওই লোকগুলোর সামনে হয়তো ফুয়াদও এটা বুঝতে পারে নাই যে ওইখানে এটা বলা ঠিক হবে কিনা, বা এই লোকগুলো এটা নেওয়ার মতো তার এইটা আছে কিনা। আমি এইটাও হয়তো বলবো ফুয়াদের রাজনৈতিক ইনএক্সপিরিয়েন্স। আমার বন্ধু মুজিবুর রহমান মঞ্জু ছাত্র রাজনীতি দীর্ঘদিন করেছে, আলহামদুলিল্লাহ আমরা ছেড়ে দিয়েছি। সে তো সাফল্যের সাথে একটা ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছিল। আমরা গর্ববোধ করি আমাদের ব্যাচের সবাই মঞ্জুকে নিয়ে। তো উনি জানেন যে আসলে কোথায় কি কথাটা বলতে হবে, পরিবেশটা বুঝতে হয় অনেক সময়। আমি মানে ব্যারিস্টার ফুয়াদ আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। সে যে এইভাবে ওখানে নাজেহাল হয়েছে, মানে আমি কিছুদিন যাবত আশঙ্কা করছিলাম যে ও যেভাবে বলতেছে, টেম্পো যেভাবে উঠতেছে, যদি আল্লাহ না করুক যেই মব ক্রিয়েট করেছি আমরা, এই মবের হাতে যেন না পড়ে। কিন্তু সেটাই হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। কিন্তু তার চেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, দেখেন, সমাজে যদি 10 জন চোর থাকে, যদি 100 জন ডাকাত থাকে, যদি 500 জন পকেটমার থাকে, তাহলে তার একটা শেয়ার আমার বন্ধু মঞ্জু ভাইয়ের দলেও থাকবে, আমার দলেও থাকবে। কারণ হচ্ছে তারা তো আমার বিএনপি তো সমাজের বাইরে না। যদি 100 জন সৎ মানুষ থাকে, আমি আশা করতে পারি বিএনপি যদি আজকে সার্ভে অনুযায়ী যদি বিএনপি ধরলাম 40% সাপোর্ট থাকে বিএনপি, তাহলে 40 জন সৎ মানুষ বিএনপিতে আছে। যদি সমাজে 5 জন চোর থাকে 100 জনের মধ্যে, তাহলে বিএনপিতে সংখ্যানুপাতে 1 জন চোর থাকার সম্ভাবনা আছে। এখন ওইখানে একটা ঘটনা ঘটেছে, ওরা কি বিএনপির ব্যানার নিয়ে গিয়েছিল? তা তো যায়নি। বিএনপির উপর দোষ চাপানোটা তো ঠিক না। আমি যদি একটা জায়গায় গিয়ে একদল লোক আছে, তাদের সবাইকে সবার সামনে বলি যে আপনাদের এলাকার লোকজন চাঁদাবাজি, আপনারা চাঁদাবাজি করছেন, বা আপনার এলাকার লোকজন চাঁদাবাজি করছে, তাদের গায়ে যদি এটা লাগে, আমাকে তো এটা বুঝতে হবে যে আমি কোথায় কি বলবো। এমন একটা পরিবেশ আমরা কেন তৈরি করেছি? মঞ্জু ভাইরা দেশে রাজনীতি করছেন, আমার বন্ধু, আমার রাজনীতিতে উনি অনেক দিন সময় দিয়েছেন। ওকে, এখানে একটি বিষয় সেটা হচ্ছে যে আপনি বলছেন যে বিএনপির ব্যানার নিয়ে যায়নি এবং এখনো আপনি নিশ্চিত না যে আসলেই তারা যারা হেনস্থা করেছে তারা বিএনপির নেতাকর্মী কিনা।
সেই বিষয়টা আমরা শুনবো আসলে কেন আমরা এই বিষয়ে আমি আসবো। উনি এটাও বলছেন যে হিসাব করে কথা বলতে হবে সব জায়গায়, এটা হচ্ছে ওনার কিন্তু মেসেজ। আমি একটা কথা বলছি যে হ্যাঁ, যে এই যে বিষয়টা আপনি যেটা বললেন এটা যে বলি নাই। এই আপনি আমি একটু আগে বলছি যেটা দেশের যে পরিবেশ বলেছেন, আমরা তৈরি করেছি, আচ্ছা রাইট, দেশে আমরা যে পরিবেশ তৈরি করেছি সেই পরিবেশে আমাদেরকে নিজেদেরকে এখন সতর্ক থাকতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই, বাহিনী আসে না, ওকে, আমরা বহিষ্কার করতেছি, আইন শৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করতেছে না। সো নিজেকে নিজেই নিরাপদ রাখতে হবে। ঠিক আছে, মঞ্জু ভাই, যখন দেশে সেই এই জায়গায় মব সন্ত্রাস হচ্ছিল, আপনি কি প্রতিবাদ করছিলেন যে এই মব থামাইতে হবে? এই যে অবশ্যই, বাউলের চুল অবশ্যই। কাটতেছে এটা বন্ধ করতে হবে, কবর থেকে লাশ তুলে পোড়ায় দিচ্ছে এটা বন্ধ করতে হবে, বলছিলেন আপনি? হ্যাঁ বলছি তো, না বললে আপনি আচ্ছা, আমাকে এত আমরা প্রশংসা করলেন কিভাবে? এই জায়গায় আমরা আসবো, এই জায়গায় মব সন্ত্রাস কেন থামেনি সেটা আমরা আসবো, সেই বিষয়ে কথা বলবো। কিন্তু আমি একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই যে যে কারণে আপনি বললেন মবকে প্রেশার গ্রুপ বলা হয়েছে, এই বলার মধ্য দিয়ে আসলে মবকেই একরকম উস্কানি দেওয়া হয়েছে বা মবের পক্ষেই জাস্টিফিকেশন একটা ক্রিয়েট করা হয়েছে এই কথাটার মধ্য দিয়ে। এখন আপনি যেটা বললেন আবার যে এই ধরনের কথা সেখানে বলা উচিত হয়নি, এটা হয়তো ইনএক্সপিরিয়েন্স থেকে বলা হয়েছে, এর মধ্য দিয়ে এই হেনস্থাকে আপনি আবার একরকম জাস্টিফাই করছেন। নো 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 নো, আমি বলতেছি এখন আমার নিজের নিরাপত্তা নিজেকে নিতে হবে। নিজের নিরাপত্তা নিজেকে নিতে হবে। মুক্তাদির হ্যাঁ, সুদর্মীয়, আচ্ছা কারণ আমি পুলিশ তো আমাকে বাঁচাতে আসবে না, তাহলে আমাকেই এখন সতর্ক হয়ে কথা বলতে হবে। ওকে, আমরা এরকম একটা জায়গায় চলে এসেছি যে পুলিশ আমাকে বাঁচাতে আসবে না। ঠিক আছে মুক্তাদির, না, একজন সাংবাদিক শেখ হাসিনার আমলে একজন সাংবাদিকের এগেনস্টে মামলা হতো, সেটা আমরা বলতাম যে ফ্যাসিস্টের আমলে। এই আমলে সাংবাদিকের এগেনস্টে মামলা হচ্ছে। বাক স্বাধীনতা কোথায় আপনি আমারে বলেন? জেসিন, আপনি আমাকে বলেন বাক স্বাধীনতা কোথায়? আচ্ছা আমরা সেই আপনাকে গালাগালি করতেছে। ফুয়াদের বাক স্বাধীনতা নাই, সেটাই তো বলছেন। সেই জায়গায় আসছি, সেই জায়গায় আমরা আসছি। ঠিক আছে, ধন্যবাদ ওয়াহিদুজ্জামান অ্যাপোলো আপনাকে।